দেশে করোনায় প্রথমবারের মতো একদিনে শনাক্ত ছাড়ালো ২,০০০, আরও ১৫ জন সহ মৃতের সংখ্যা ৫৫৯। কিছুটা বেড়েছে সুস্থ হওয়ার হার। সাধারণ ছুটি আর না বাড়িয়ে প্রজ্ঞাপন, বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা। চলবে আন্তনগর ট্রেন ও যাত্রীবাহী লঞ্চ, উড়বে বিমানও। মানুষের ঢাকায় ফেরার হিড়িক। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে সর্বোচ্চ ২,০২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৮২তম দিনে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪০,০০০। সবশেষ ২৪ ঘন্টায় আরও ১৫ জন সহ এ পর্যন্ত মারা গেছেন ৫৫৯ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, নতুন করে সুস্থ হওয়ার হার কিছুটা বেড়েছে। ২৪ ঘন্টায় যোগ হওয়া একটি সহ মোট ৪৯টি ল্যাবে আগের দিনের তুলনায় ১৩০০রও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৯,৩১০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,০২৯ জনের দেহে, যা মহামারীর ৮২ দিনে সর্বোচ্চ তো বটেই, একদিনে শনাক্তের নতুন রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়ালো ৪০,০০০। শনাক্ত বিবেচনায় কিছুটা হলেও বেড়েছে সুস্থতার হার আর কমেছে মৃত্যুর হার। সবশেষ ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় ১৫০রও বেশি লোক করোনা জয় করেছেন। এ সময়ে মারা গেছেন ১৫ জন, যা আগের ২৪ ঘন্টার চেয়ে ৭ জন কম। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ ৫ জন, ৬১ থেকে ৭০ ৫ জন, ৭১ থেকে ৮০ ২ জন, ৯১ থেকে ১০১ জন, সর্বমোট ১৫ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনা থেকে রক্ষা পেতে যথাযথভাবে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়। আমরা সাধারণ মানুষরা এই সাবান কাপড়ের মাস্কই ব্যবহার করতে পারি, কারণ সার্জিক্যাল মাস্ক এটা হাসপাতালে ব্যবহারের জন্য চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত কাজে যারা জড়িত আছেন তারা ব্যবহার করে। কাজে আমরা যদি কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করি, এটা আমাদের জন্য সাশ্রয়ী হয়, আমরা এই মাস্ক ব্যবহার করতে পারি। তবে অবশ্যই প্রত্যেকেরই মাস্ক ব্যবহার করা উচিত। ঘরের বাইরে গেলে এটা অত্যাবশ্যক হিসাবে ধরে নিতে হবে এবং মাস্ক পরতে হবে। বুলেটিনে জানানো হয়, নতুন ১৪ জন সহ হটলাইনে সেবা দিতে প্রস্তুত আছেন ১৬,২০১ জন চিকিৎসক। ৬,৯৯,০০০। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের ৮২তম দিনে বাংলাদেশ। স্বাস্থ্য বুলেটিনের আজকের বিশ্লেষণে জানাবো বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সারা বিশ্বের খবরাখবর। আমরা প্রথমে যদি জানতে চাই যে ২৪ ঘন্টায় বাংলাদেশের চিত্র। নমুনা পরীক্ষা হয়েছে শেষ ২৪ ঘন্টায় ৯,৩১০টি। তবে আক্রান্তের হার আজকে সবচেয়ে বেশি, কারণ ২,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা কিন্তু আমরা অন্যদিন অনেক বেশি দেখি, আজকে অনেকটা কমেছে এবং ১৫তে নেমেছে। এবং সুস্থ হয়েছেন আরও ৫০০ জন, যেটি গতকালের চেয়ে অনেকটা বেশি। আমরা এরপরে যদি জানাই যে ৭ দিনের আসলে সংক্রমণের চিত্রটা কিরকম। সর্বোচ্চ আজকে সংক্রমণের হার ২১.৭৯%। ২২, ২৩, ২৪ মে পর্যন্ত একেবারে স্থিতিশীল ছিল, কিন্তু ২৫ মের পর থেকে আসলে বেড়েছে। এবং এরপরে যে কয়জন মারা গেছেন ১৫ জন, তাদের বয়স ভিত্তিক বিভাজনটা আসলে কিরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩১ থেকে ৪০ বছর পর্যন্ত ২ জন মারা গেছেন। সব থেকে বেশি মারা গেছেন ৫১ থেকে ৬০ এবং ৬১ থেকে ৭০। এই দুইটি ঘরে আসলে ৫-৫-১০ জন মারা গেছেন। ৭১ থেকে ৮০ বছর বয়সে ২ জন মারা গেছেন। তবে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন আসলে মারা গেছে। এরপরে বিশ্বের ৫টি দেশ যেটি সংক্রমণের দিক থেকে সব থেকে বেশি এবং মৃতের হারও যেখানে সব থেকে বেশি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রতে আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি শনাক্ত হয়েছে ১৭,৪৫,৮০৩ জন। একইভাবে কিন্তু সেখানে মৃতের সংখ্যাও ছাড়িয়েছে, দুদিন আগেই ছাড়িয়েছে ১ লাখের বেশি। যুক্তরাজ্য শনাক্তের দিক থেকে পঞ্চম হলেও মৃতের সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি, দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ স্থানে সংক্রমণের দিক থেকে স্পেন থাকলেও মৃতের হারের দিক থেকে কিন্তু তৃতীয়, কারণ এখানে ২৭,১১৮ জন মারা গেছেন। সারা বিশ্বের চিত্র দেখালাম এবং বাংলাদেশের যে চিত্র, বাংলাদেশে কিন্তু আমরা ৩১ তারিখ থেকে আসলে সবকিছু সীমিত আকারে গণপরিবহন সহ সবকিছু খুলে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলেছে যে প্রশাসনের কঠোর অবস্থার পাশাপাশি যদি স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের নাগরিকরা যদি চলাফেরা না করেন, তাহলে এই সংক্রমণের হার হয়তো অনেক বেশি বেড়ে যেতে পারে এবং মৃতের সংখ্যাও কিন্তু অনেক বেশি বাড়তে পারে। তো এই ছিল আজকের বিশ্লেষণের সবশেষ। দেশে অর্থনীতির গতি প্রবাহ ধরে রাখতে অফিস আদালত খুলে দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ইতিবাচক হিসেবে দেখলেও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। মাস্ক ছাড়া
বের হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এহসান জুয়েলের রিপোর্ট। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের 2 সপ্তাহের ব্যবধানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ হয়ে যায় অফিস, আদালত, গণপরিবহন। পরিস্থিতি বিবেচনায় এরপর 5 দফা বাড়ানো হয় এই ছুটি। তবে 8 সপ্তাহ পর সর্বশেষ নতুন ঘোষণায় আর বাড়ছে না ছুটি। সীমিত আকারে অফিস খোলার সিদ্ধান্তে মিশ্র মত বিশেষজ্ঞদের। পাবলিক ট্রান্সপোর্টের কি হবে সেই বিষয়গুলো সিদ্ধান্ত না নিয়ে যদি আমরা এই শুধুমাত্র অর্থনৈতিক প্রয়োজনটাকেই দেখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। লকডাউন খোলার 3টা শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যখন কেস নাম্বার এবং মৃত্যু নিচের দিকে যাবে। 2 নম্বর হচ্ছে আমার যাকেই দরকার তাকে টেস্ট করতে পারবো। 3 নম্বর হচ্ছে আমার হাসপাতালগুলো প্রস্তুত আছে সাপোর্টিভ কেয়ার দেওয়ার জন্য। তো বাংলাদেশে কিন্তু এই 3টার একটা শর্ত পূরণ হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি শেষ করার বিকল্প নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের চালু করতে হবে। যে কটি লোক মাস্ক পরছে না, বাধ্য করে হলেও আমাদেরকে পড়াতে। পরিস্থিতি বিবেচনায় চীন 11 সপ্তাহ, ফ্রান্স 8 সপ্তাহ, ইটালি 9 সপ্তাহ পর লকডাউন শিথিল করার ঘোষণা দেয়। জীবন আর জীবিকার টানাপোড়েন শুরু থেকেই ভুগিয়েছে সাধারণ মানুষদের। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যসেবা বাড়ানোর পাশাপাশি এখন অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের যে পরিকল্পনা করা হচ্ছে তা কেবলমাত্র তখনই সুফল দেবে যদি এখন কঠোরভাবে প্রয়োগ করা যায় স্বাস্থ্যবিধির বিষয়গুলো। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আগামী রোববার থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে যাত্রীবাহী বাস ও লঞ্চ চলাচল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাত্রী পরিবহনে কঠোরভাবে অনুসরণ করা হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ঢাকার প্রবেশপথ গাবতলীতে সারি সারি যানবাহন ঢোকার চিত্র সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার মাত্র 2 দিন আগের। গণপরিবহন চালু হবে 31 মে থেকে। তার আগে ব্যক্তিগত যানবাহন, ভাড়া গাড়ি কিংবা পণ্যবাহী যান যে যেভাবে পারছে রাজধানীতে প্রবেশ করছে। তবে গুনতে হচ্ছে মাত্রা অতিরিক্ত ভাড়া। সিএনজিতে আসছে দৌলতদিয়া থেকে ফেরি পার হয়ে তারপরে যে ট্যাক্সিতে আসছি। এখানে নিয়ম পিছনে 3 জন, আমি 3 জন নিয়ে আসছি আর সামনে একজন 4 জন। অফিস খোলা, এখন কি করবো, কোন গাড়ি ঘোড়া নাই, আইতে তো হবে। পেটের দায়ে আমাদের কর্ম করতে হবে, যার প্রকৃত আমাদের আশা। গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কিভাবে চলবে, ভাড়াই বা কেমন হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত এটা নিয়ে গভর্নমেন্টের সাথে আলোচনা হয়নি, কালকে আলাপ হবে। দীর্ঘ 2.5 মাসের সাধারণ ছুটির পর প্রস্তুতি চলছে লঞ্চ চলাচলেরও। মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ বলছে, যোগাযোগে ভোগান্তি কমাতেই এই উদ্যোগ। স্বাস্থ্যবিধি মানতে পরিবহন করা হবে কম সংখ্যক যাত্রী, এখানেও সমন্বয় হতে পারে ভাড়া। করোনা সংক্রমণ পরিস্থিতিতে আমরা সীমিতভাবে যদি যাত্রী পরিবহন করতে পারি, তাতে লঞ্চের মাধ্যমে যাত্রীরা যদি যাতায়াত করেন তাহলে তাদের দুর্ভোগ অনেক কমবে এবং তারা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করবেন। তবে সমস্ত ধরনের সরকারি যত স্বাস্থ্যবিধি নির্দেশনা আছে তা অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করব। যেখানে হয়তো 500 জন যাত্রী আছে সেখানে আমরা 200 জন পরিবহন করব। সেক্ষেত্রে যে পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটা একটা বিষয়। সেক্ষেত্রে আমরা মালিকদের সঙ্গে বসে, শ্রমিকদের সঙ্গে বসে এটা আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। করোনা সংক্রমণ রোধে গেল 26 মার্চ থেকে দেশব্যাপী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকার 2 মাসেরও বেশি সময় পর শিথিল করা হলো এই নিষেধাজ্ঞা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার থেকে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিটি স্টেশন ও ট্রেনে থাকবে জীবাণুনাশকের ব্যবস্থা। প্রথমে চলবে 8টি আন্তনগর ট্রেন। এসব ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। তবে বন্ধ থাকবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আগামী 31 মে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এক্ষেত্রে প্রতিটি স্টেশনে থাকবে জীবাণুনাশক ব্যবস্থা। ট্রেনগুলোতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি যাত্রী বসানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব নিশ্চিত করার কথা জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়। তাদেরকে থার্মাল স্ক্যানার থাকবে, যদি তাপমাত্রা বেশি থাকে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। হ্যান্ড স্যানিটাইজার থাকবে এবং ভিতরে ঢুকে হাত ধোয়ারও আমরা ব্যবস্থা করব। এছাড়া আন্তনগর ট্রেন সমূহের টিকিট বিক্রি হবে অনলাইনে। আসনের অর্ধেক টিকিট বিক্রি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ 8টি আন্তনগর ট্রেন ছাড়া বন্ধ থাকবে বাকি সব ট্রেন। বিভিন্ন রুটে ট্রেন কমানোর পাশাপাশি চলবে না মেইল, কমিউটার ও লোকাল ট্রেন।
100% টিকিট অনলাইনে দেওয়া থাকবে। অনলাইনে যেসব যাত্রী টিকিট কাটতে পারবেন না তারা কাউন্টারে টিকিট কাটতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না। 50% টিকিট বিক্রি করে যাতে যাত্রীরা পাশাপাশি বসতে না হয় সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে 8টা ট্রেন দিয়ে ট্রেন পরিচালনা শুরু হওয়ার আলোচনা হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় রেল লাইন, বগি ও ইঞ্জিন ট্রেন চালানোর আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য আরেকটু সময়ের দরকার ছিল বলে জানিয়েছে অনেক রেল কর্মকর্তা। স্বাভাবিক সময়ে সবকটি ট্রেন চালিয়েও প্রতিটি ট্রেনে যাত্রী থাকে কানায় কানায় পূর্ণ। সেক্ষেত্রে সীমিত আকারে ট্রেন চালালে স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে সে নিয়ে সন্দিহান রেল কর্মকর্তারাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে 1 জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। দেশের সব বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা ও করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন। 15 জুনের পর আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। বর্তমান ঝুঁকির কথা বিবেচনা করে স্বল্প পরিসরে বাংলাদেশের অভ্যন্তরে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরেকটি বিমানবন্দরে এই বিমান চলাচল কার্যক্রম চালু করা হবে। পরবর্তীতে বিবিধ ব্যবস্থা নিশ্চিতকরণ সাপেক্ষে সবগুলো বিমানবন্দরই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে। স্বাস্থ্যবিধির উপরে যে বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে, বিধিমালা প্রণয়ন করেছে, তাকে সেগুলো নিশ্চিত করতে হবে বিমানবন্দর এবং বিমান সংস্থা কর্তৃক। দেশে তৈরি হচ্ছে কোভিড-19-এর নমুনা সংগ্রহে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া ভিটিএম কিট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান DRICM এর তৈরি কিটে আমদানি করা কিটের তুলনায় খরচ পড়বে অর্ধেক। এই কিট দিয়ে সহজে নমুনা সংগ্রহ, পরিবহন আর দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে। তুলনামূলক সাশ্রয়ী ভিটিএম কিট উৎপাদন অব্যাহত রাখতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। লবণ, প্রোটিন আর অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে তৈরি বিশেষ এক দ্রবণ ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা ভিটিএম। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের এই মিশ্রণ দেশেই তৈরিতে ব্যস্ত একদল গবেষক। দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর মার্চের মাঝামাঝিতে ভিটিএম তৈরিতে শুরু হয় বিজ্ঞান বিষয়ক সরকারি গবেষণাগার DRICM এর গবেষণা। নমুনা সংগ্রহে প্রতিষ্ঠানটির কিট ব্যবহার করতে সম্প্রতি মিলেছে স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সাই। আমাদের বিজ্ঞানীরা কাজ করেছেন, তাদের অবশ্যই আমরা ক্রেডিট দিব। আমদানির চেয়ে এখানে আমাদের খরচ অনেক কম পড়বে, এটা তো একটা অনেক বড় প্লাস পয়েন্ট। প্রোডাকশন অব্যাহত রাখতে বলেছি, আমাদের দরকার মতো আমরা নিব, আমাদের তো আগেরও আছে, তাই না? গবেষণা দলের দাবি, ভিটিএম কিটের মাধ্যমে সম্ভব হবে তুলনামূলক সহজ ও সুরক্ষিত উপায়ে নমুনা সংগ্রহ আর পরিবহন। যে যারা ল্যাবে কাজ করে মাইক্রোপিপেটে যে টিপস লাগানো থাকে, যাতে সেই টিপস পর্যন্তই তার ভায়ালটা পর্যন্ত যায়, যাতে কন্টামিনেশন না হয়। একটা রোগী যে তার জিহ্বাটাকে একটু ডিপ্রেস করে নিয়ে আমরা সোয়াবটা সহজে নিতে পারি, আমরা সেটা রাখার চেষ্টা করেছি, সেই টাং ডিপ্রেসার দিয়েছি। DRICM বলছে, বর্তমানে আমদানি করা কিটের দাম যেখানে 400 থেকে 450 টাকা, সেখানে 200 থেকে 250 টাকার মধ্যে সরবরাহ করা যাবে ভিটিএম কিট। স্বাস্থ্য অধিদপ্তর ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের চাহিদা আরো বেশি, দেন সেক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা বা আমাদের এই ক্যাপাসিটি এক্সটেন্ড করতে পারবো। যখন স্কেলটা আরো বাড়বে, এই খরচটা আরো কমে আসবে। প্রাথমিকভাবে সোমবার বিনামূল্যে 5000 ভিটিএম কিট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে DRICM। দেশে কোভিড যুদ্ধে নতুন মাত্রা যোগ করল নমুনা সংগ্রহের জন্য ভিটিএম কিট তৈরি। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক সহজ আর নিরাপদ উপায়ে নমুনা সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই কিট। পাশাপাশি কমাবে বিদেশ থেকে আমদানি নির্ভরতাও। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। খুলনার কয়রায় এখনও পানির নিচে গ্রামের পর গ্রাম, ঘরহারা মানুষের মানবেতর জীবন। ত্রাণ না পাওয়ার অভিযোগ, ভোলায় হঠাৎ ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত। ঈদের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীতে কোনো বিধিনিষেধ মানা হয়নি, আর এ সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এ অবস্থায় অঘোষিত লকডাউন শিথিল করা সত্ত্বেও ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে আগামী কয়েকদিন প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার তাগিদ নাগরিক সমাজের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট হিসেবে চট্টগ্রামে এখন সামাজিক সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। কার কাছ থেকে সংক্রমিত হয়েছে তার কোনো খোঁজ নেওয়া হচ্ছে না। অথচ করোনা সংক্রমণের শুরুর দিকে চট্টগ্রাম ছিল সবচেয়ে নিরাপদ নগরী।
নাগরিকরা ভাবছেন যে এটা পুলিশ প্রশাসনের কয়েকজন আক্রান্ত হওয়ার কারণে এরকম ঘটছে। ওনারা কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছিলেন সেটা ঢিলেঢালা হয়ে গেছে। 26শে মার্চের পর মাঠে নামে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। প্রথমে কঠোর অবস্থানে থাকলেও পরবর্তী তারা কিছুটা শিথিল করে দেয়। তারা সেটাকে এমন ইজিলি নিয়েছে যে এটা বোধহয় আমাদের দেশ থেকে বোধহয় করোনা চলে গেছে, এলিমিনেটেড হয়ে গেছে। ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই ফ্রি স্টেটের নগরীতে রূপ নেয় চট্টগ্রাম। রাস্তায় লোক কিংবা যানবাহন চলাচল ছিল পুরোপুরি স্বাভাবিক। প্রতিদিনই আশঙ্কাজনক হারে রোগী সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকদেরও চরম হিমশিম খেতে হচ্ছে। এইভাবে যদি আপনারা নিজের পায়ে নিজেরাই কোড়াল মারেন, নিজেরাই যদি স্বাস্থ্যবিধি না মেনে চলেন, এইভাবে আক্রান্ত হতে থাকেন, তখন স্বাস্থ্য বিভাগের আর কিছু করার থাকবে না। তবে আগামী অন্তত 2 সপ্তাহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা না হলে চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। নিয়মকানুনগুলি মানতে হবে, তা না হলে আমাদেরকে অনেক বেশি করোনা আক্রান্তের ক্ষতি আমাদের অনেক বেশি হবে। চট্টগ্রামে এখন পর্যন্ত 2100 করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 60 জন। দেখছেন প্রবাসী সময়। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এ অবস্থায় গৃহহারা মানুষ উঁচু সড়ক ও বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। সরকারি সহায়তা না পাওয়ায় চরম সংকটে দিন কাটছে তাদের। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেখাশোনা কেউ করিনি বা করি না, আমরা এইভাবে পানি সাঁতার দিয়ে যাচ্ছি পানি আনতে, ওই কলেরতে পানি নিয়ে এসতেছি খাচ্ছে, আর এই বাচ্চা কাচ্চা এই কষ্টে পুড়ি রয়েছে। চারিদিকে শুধু পানি আর পানি। কোন রকম জেগে আছে ফাতেমা বেগমের ঘর। জোয়ার এলে 3 মাসের শিশু সুমাইয়াকে নিয়ে ঘাটের উপর ভাসতে হয় তাকে। শিশুর নিরাপত্তার কথা চিন্তা করে নিজ ঘরেই অবস্থান করছেন তিনি। ফাতেমা বেগমের মতো খুলনার কয়রা উপজেলার শত শত পরিবার এখন ভাসছেন নদীর নোনা পানিতে। আবার অনেকের বসবাস গবাদি পশু পাখির সাথে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এমন দুর্দিনে ঘূর্ণিঝড় আমপানের পর তাদের খবর নেয়নি কেউ। দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘরহারা মানুষের দুর্ভোগ ও দুর্দশা। লোনা পানিতে থাকা, পানি আনা, জীবন ধারণ, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না। বসতবাড়ি পানিতে ডুবে থাকায় অনেকের পরিবারের অবস্থান এখন উঁচু সড়ক এবং বেড়িবাঁধে। বাদ তো সেভাবে আগছে না, যাও বা টুকটাক বাদ দিছে, তা ভেঙে চলে যাচ্ছে। আমরা এই পর্যন্ত কিছু পাইনি, কেউ দেয়নি। ঘর বাড়ি তো সব পানিতে ডুবে গেছে। এই বানটা যদি হইতো তাহলে অন্তত আমরা খাটাখাটনি করে বাঁচতে পারতাম। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, সবার কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। সবাই পাইছে এটা বলবো না, চেষ্টা করা হচ্ছে। যারা বলতেছে আমাদের সমস্যা আছে তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি, যেভাবে হোক, সরকারি হোক এবং কোনো ব্যক্তিগত হোক। ঘূর্ণিঝড় আমপানে খুলনার কয়রা উপজেলায় প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার পরামর্শ দেওয়া হলেও ঘূর্ণিঝড় আমপান কয়রাবাসীকে নিয়ে এসেছে ঘরের বাইরে। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করা এসব মানুষগুলো যেমন রয়েছেন দুর্ভোগে, তেমনি প্রতিনিয়ত বাড়ছে এসব মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, কয়রা, খুলনা। প্রাকৃতিক দুর্যোগে বারবারই ঢাল হয়ে দেশকে আগলে রাখে সুন্দরবন। ঘূর্ণিঝড় আমপানের আঘাতে গাছপালার পাশাপাশি ভেঙেছে বিভিন্ন স্থাপনা ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অবকাঠামো। একই সঙ্গে নোনা পানি ঢুকে পড়ায় হুমকির মুখে বন্যপ্রাণী। এ অবস্থায় অর্থ বরাদ্দ পেলেই অবকাঠামো সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় আমপান সুন্দরবনের উপর দাপট দেখিয়ে বিদায় নিয়েছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন আর হুমকিতে ফেলেছে বন্যপ্রাণীদের। ক্ষতির তালিকা যুক্ত হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের গাছপালা, 17টি জেটি, 16টি অফিস ও ওয়াচ টাওয়ার সহ নানা স্থাপনা। পুকুরগুলোতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় মিঠা পানির সংকটে সবচেয়ে বেশি হুমকির মুখে বন্যপ্রাণীরা। বন বিভাগের প্রাথমিক তদন্ত অনুযায়ী ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 2.5 কোটির বেশি। বনাঞ্চলের যে ক্ষতি হয়েছে সেটা ধরেন 17 লক্ষ টাকার মতো, আর অন্যান্য যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের বন বিভাগের বিভিন্ন স্থাপনা আছে, পুকুরগুলো নষ্ট হয়েছে, এগুলো সব মিলাই হচ্ছে
2,08,00,000 টাকা মতো। এছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী কুমির, বানর, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর একমাত্র প্রজনন কেন্দ্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় সুন্দরবন রক্ষায় জাতিসংঘের সুপারিশ মেনে কৌশলগত সমীক্ষার দাবি সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের। এখানে বাটাগোড় বাসকা কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র এবং বানর, এছাড়াও আরও অনেক বন্যপ্রাণী থাকে। তারপরে আমার এই 4টি বন্যপ্রাণীকে এখানে প্রজননের কাজ করা হয়। এখানে অনেক শেড থাকে। সম্প্রতি এই আমপান যে ঝড়, এই ঝড়ে আমাদের এখানে কয়েকটা শেড উড়ে গেছে। বনের ভিতর পর্যাপ্ত পরিমাণে মিঠা পানির পুকুর নির্মাণ করতে হবে, যাতে বন্যপ্রাণীদের কোনো পানীয় সংকট না হয়। সুন্দরবন সুরক্ষার জন্য অতি দ্রুত আমরা সরকারকে অনুরোধ করব এই কৌশলগত সমীক্ষাটা করার জন্য, যার মধ্য দিয়ে আমরা সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে পারব। অর্থ বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও মিঠা পানি নিশ্চিতে কাজ শুরুর আশ্বাস দিলেন সুন্দরবন পূর্ব বিভাগের এ কর্মকর্তা। তদন্ত কমিটি যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে আমাদের কাছে, সেখানে আমরা ওই অনুযায়ী আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাইয়া চিঠি পাঠিয়েছি। আমরা অর্থ বরাদ্দ পাওয়ার পরে আমরা এগুলো মেরামত করার ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে সাথে আমাদের যে পুকুরগুলো আছে এগুলো আমরা সংস্কার করব। আমপানের তাণ্ডবে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বিভাগে 12,500 গাছপালা ভেঙে গেছে। সময় সংবাদ, বাগেরহাট। ঘূর্ণিঝড় আমপানের ধকল কাটিয়ে না উঠতেই প্রচণ্ড ঝড়ে ভোলায় আবারও লণ্ডভণ্ড 2 শতাধিক ঘরবাড়ি। মাথা গোজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘরহারাদের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নাসিরউদ্দিন লিটনের তথ্য ছবিতে রিপোর্ট। উপকূলীয় এলাকা হওয়ায় ভোলার বাসিন্দাদের বারবারই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয়। আমপানের আঘাতের পর বুধবার রাতে মৌসুমী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় লালমোহন ও চরফ্যাশন উপজেলার 7টি ইউনিয়নের 2 শতাধিক ঘরবাড়ি। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয় অনেকের। এদিকে ঝড়ে বিপুল পরিমাণ গাছপালা ভেঙে ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতি হয় ফসলের। পরে লাস্টে 2 মিনিটের ভিতরে পুরা ঝড় তুফান আয়া ঘর উড়ায়া মানে সব লয়ে গেছে। আমার ঘর যে আমার বাসুরের ঘরের উপরে পড়ছে, ব্যাপক গাছপালা ভাঙ্গা বিভিন্ন ঘরে পড়ছেন। যদি সরকার যদি সহযোগিতা করে তাহলে ঘরটা উঠাতে পারবো, আর না তো উঠাতে পারবো না। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় তিনি ঘরহারাদের সরকারি অর্থ সহায়তারও আশ্বাস দেন। 2 শতাধিক পরিবারের তালিকা করে আমরা এটা জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয় থেকে তাদের জন্য আমরা ত্রাণের টিন এবং ঘর মেরামতের জন্য আমরা তাদেরকে টাকা দেওয়ার আমরা আমাদের সিদ্ধান্ত নিই। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। দেশে করোনায় প্রথমবারের মতো একদিনে শনাক্ত ছাড়ালো 2000, আরও 15 জন সহ মৃতের সংখ্যা 559, কিছুটা বেড়েছে সুস্থ হওয়ার হার। সাধারণ ছুটি আর না বাড়িয়ে প্রজ্ঞাপন, বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা। চলবে আন্তনগর ট্রেন ও যাত্রীবাহী লঞ্চ, উড়বে বিমানও, মানুষের ঢাকায় ফেরার হিড়িক। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।